হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বগমোশন ইউটিউব চ্যানেল। তো টুডেস টপিক হচ্ছে ক্লাস 11 সেমিস্টার নাম্বার 1। তো সেমিস্টার 1-এর অ্যালজেব্রাতে আমাদের মোট 4টে অধ্যায় আছে, আলটিমেট 3টে। তো তো আমরা সেখানে কমপ্লেক্স নাম্বার আজকের করাচ্ছি, কমপ্লেক্স নাম্বার। তো চ্যাপ্টার 1 এ সিলেক্ট করলাম। তো ওয়ান শট আমরা এই একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আজকের টপিক এবং এর সঙ্গে সারাউন্ডিং কী কী কোশ্চেন আসতে পারে, এবং অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যে শর্ট কোশ্চেন হবে আর কি, আলটিমেট সেই শর্ট কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আজকে কিছু কোশ্চেন আনসার সলভ করে দেবো। তো শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখা যাক, ফার্স্ট আমাদের এখানে দেখতে পাচ্ছি টপিকগুলোতে দেখা যাক। টপিকে দেওয়া আছে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ জটিল রাশি জিনিসটা কি, কনজুগেট জটিল রাশি, এ প্লাস আইবি ফর্ম, পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার, মডিউলাস আর্গুমেন্ট, মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুজ, সিম্পলিফিকেশন অ্যান্ড মিসলেনিয়াস। আমাদের এই টপিকগুলোর উপর থেকে কোশ্চেন হবে। তো ফার্স্ট চলে আসছি রিপ্রেজেন্টেশন। তো আমাদের জানতে হবে ফার্স্ট যে জটিল তল কি বা জটিল রাশি কি। তো আমরা জানি যে বাস্তব সংখ্যা বলতে বোঝাই একটা নাম্বার লাইন, এই লাইনের ওপরে মাঝখানে জিরোকে রেখে দুদিকে ইনফাইনাইট নাম্বার অফ যে রিয়েল নাম্বার, তাদেরকে যে বাঞ্চ, তাকে আমরা বাস্তব সংখ্যা বলি, বা এটাকে আমরা REZ বলি, রিয়েল নাম্বার বলি এটাকে, রিয়েল নাম্বার। এই লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা সংখ্যা, এবং প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য একটা করে পয়েন্ট এই লাইনের ওপর বিদ্যমান। তো এই গেল হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। এখন কমপ্লেক্স নাম্বার অর্থাৎ অবাস্তব সংখ্যা জিনিসটা কি? তো অবাস্তব সংখ্যা যদি হয় নিশ্চয়ই সে তার মানে এই রিয়েল ফিল্ডের উপরে, রিয়েল লাইনের উপরে নিশ্চয়ই অবাস্তব সংখ্যা থাকতে পারে না। তো অবাস্তব সংখ্যা নিশ্চয়ই যদি রিয়েল লাইনের উপর থাকে তাহলে সে বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে তাকে অবাস্তব সংখ্যা হতে গেলে কোথায় থাকবে? যেহেতু রিয়েল লাইন দুদিকে ইনফাইনাইটলি এক্সপোজড, তাহলে যদি আমাদেরকে কমপ্লেক্স নাম্বার থাকতে হয় রিয়েল লাইনের উপরে বা নিচে, অর্থাৎ এই স্পেসগুলোতে থাকতে পারে। তো সেই জন্য এখানটায় রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস কল্পনা করা হয়, যেটাকে আমরা অর্গ্যান স্পেস বা কমপ্লেক্স স্পেস বলতে পারি। তো যাক, তো কার্তেশিয়ান মেথড অনুযায়ী আমাদের যে দ্বিমাত্রিক তল তৈরি করলাম, দ্বিমাত্রিক একটা স্পেস তৈরি করলাম, যার অনুভূমিক অ্যাক্সিসটা আমাদেরকে নাম দিচ্ছি রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস। আর উলম্ব অ্যাক্সিসকে আমরা নাম দিচ্ছি কমপ্লেক্স বা ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। তো এই হচ্ছে আমাদের মোট দুটো অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। অবভিয়াস আমাদের এইখানটায় যে কোনো পয়েন্ট যদি আমরা লিখে ফেলি পি, তার লোকেশন তো এক্স কমা ওয়াই এই হবে। দ্বিমাত্রিক স্পেসে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, যাকে আমরা অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড় বলে থাকি। এখানে এক্স এর গণনা কিন্তু বাম দিক ডান দিক এবং ওয়াই এর গণনা ওপর নিচ। তো সেই কথা অনুযায়ী এক্স তাহলে কি হবে, অরিজিন বা মূল বিন্দু থেকে স্টার্ট করে প্রথমে কিছু দূর যাবে অনুভূমিক ডিরেকশন বরাবর, তারপরে ওয়াই এর জন্য উলম্ব ডিরেকশন বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু বিন্দুটার যে পজিশন তা গণনা করবো কিভাবে, সেটা হচ্ছে এইরকম। এটা এখন যদি এই বিন্দুটা আমাদের দেওয়া থাকে 2,3, তাহলে কি হবে? তাহলে প্রথম হচ্ছে 2 ঘর সে যাবে, তারপর 3 ঘর উপরে উঠবে, বা 3 ঘর নিচে নামে যদি -3 থাকে। তো গেল এটা। রিয়েল অ্যাক্সিস বরাবর যদি আমরা এক একটাকে ঘর যদি আমরা 1 ধরে নিই, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর এক একটাকে ঘর আমরা আই দিয়ে ধরলাম, এই আই কথার অর্থ হচ্ছে আয়োটা, আই মিনস আয়োটা। এটাকে ইমাজিনারি ইউনিট হিসাবে ধরা হয়, ইমাজিনারি ইউনিট হিসাবে ধরা হয়, ইমাজিনারি ইউনিট মেম্বার, ইউনিট নাম্বার আয়োটা। ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যদি আয়োটা থাকে, তাহলে যদি এটা আমরা 2 ঘর যাই তাহলে 2 হবে, 2 × 1, আর এটা 3 ঘর গেলে 3 × আয়োটা হবে। তাহলে আলটিমেট ভেক্টরিক্যাল সেন্স থেকে ও থেকে এ এই পয়েন্ট পর্যন্ত 2, আর এ থেকে পি এই পয়েন্ট পর্যন্ত 3i। এখন ও থেকে পি এটা যদি আমরা ডিরেকশন বলি, ভেক্টর, ভেক্টর তো আমরা মোটামুটি পড়েছি ক্লাস 11-এ, আমাদের ফিজিক্সে পড়েছিলাম ভেক্টর। তো ভেক্টর জিনিসটা কি? ভেক্টর হচ্ছে জিরো বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত ডিরেক্ট যে লাইন সেগমেন্ট, এবং এর ডিরেকশন ও থেকে পির দিকে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ও থেকে এ, তারপরে এ থেকে পি, তার মানে ভেক্টরিক্যালি যদি যোগ করি তার মানে এই লাইনটা পাওয়া যায় 2 + 3i, 2 + 3i, অর্থাৎ ও থেকে পিকে আমরা 2 + 3i বলতে পারি। তার মানে আমাদের এখানটায় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার মানে
কমপ্লেক্স প্লেনের যে কোনো একটা পয়েন্ট। তো ফার্স্ট অফ অল যে কোনো একটা পয়েন্ট হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমাদের যদি প্রথম বলি বিন্দু আকার, তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব বা জটিল সংখ্যাকে আমরা পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই দিয়ে লিখতে পারি। আবার যদি আমরা বলি যে এই পি এক্স কমা ওয়াই এটা একটা বিন্দু, আর যেহেতু এই বিন্দুটা একটা জটিল সংখ্যা, আর জটিল সংখ্যা এক্স এবং ওয়াই দুজনকে দিয়ে তৈরি হচ্ছে, এক্স এবং ওয়াইকে দিয়ে তৈরি হওয়া নতুন সংখ্যাকে আমরা বলছি জেড। তো এখন যদি আমরা বলি যে কমপ্লেক্স নাম্বার একটা জেড, তো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে আমরা নিশ্চয়ই জেডকে এক্স এবং ওয়াই এর আকারে লিখতে পারবো। তাহলে জেড এক্স কমা ওয়াইকে আমরা একটা আকৃতিতে লিখতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে ভেক্টোরিক্যাল ফর্ম, 0 থেকে ও থেকে 0, ও থেকে এ থেকে পি, অর্থাৎ ওপি। এই যে লাইনটা আছে এটা যদি ভেক্টর সেন্সে লিখি তো আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু আই, বা আই ইন্টু ওয়াই, যা খুশি বলতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের ভেক্টর সেন্স। এখন জেড যদি একটা জটিল রাশি হয়ে যায়, জেড যদি একটা জটিল সংখ্যা হয়ে যায়, আমরা কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি এগুলো আমরা বলতে পারি। তো জটিল সংখ্যা যদি একটা হয়ে যায়, একটা যদি জটিল রাশি হয়ে যায় জেড, তাহলে সেই জটিল সংখ্যার মধ্যে কটা পার্ট পাওয়া যাচ্ছে? দুটো পার্ট পাওয়া যাচ্ছে। একটা এক্স যার সঙ্গে কোনো আই নেই, অর্থাৎ এটা কি অংশ? এটা হচ্ছে বাস্তব অংশ। আর যার সঙ্গে আই আছে এটা কি? এটা হচ্ছে অবাস্তব অংশ। এটা কি হচ্ছে? অবাস্তব অংশ। তাহলে এই গেল আমাদের জেড এর ভ্যালু। জেডকে আমরা এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ ভেক্টর আকারে লিখতে পাচ্ছি। তো স্টুডেন্ট এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস আই ওয়াই এটা একটা নাম্বার এবং এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখন যদি গল্প এরকম হয় যে আমরা 2 প্লাস 3i একটা নাম্বার বলছি এবং 3 প্লাস 2i একটা নাম্বার বলছি, তখনও যোগ করেছি এখনো যোগ করেছি, দুটো ভেক্টর তো সেম হওয়া উচিত। গল্প তাই যদি আমাদের এরকম টাইপের একটা ব্যাপার থাকে যে আমরা প্রথম 3 ঘর যাব, গিয়ে তারপর 2 ঘর উঠবো, তারপরে যদি আমরা এই লাইনটা পেতে চাই তাহলে এই লাইনটার অ্যান্সার হবে, এটা যদি 3 এটা যদি আমরা 2 করে দিই তাহলে সমকোণী ত্রিভুজের কনসেপশন অনুযায়ী ও থেকে পি এর ডিস্টেন্সটা হয়ে যাবে কত? √9 + 4 অর্থাৎ √13। যদি আমরা 2 ঘর গিয়ে 3 ঘর যাই দেন সেক্ষেত্রে কিন্তু 4 + 9 অর্থাৎ ডিস্টেন্সটা সেম হয়ে যাবে √13। কিউ পয়েন্ট যদি আমাদের এখানটায় দেওয়া যায়, এটা 3 2 ছিল, আর যদি এটা 2 3 করে দেওয়া যায় তাহলে পি পয়েন্টের ডিস্টেন্সটাও √13 হবে, আবার কিউ পয়েন্টের ডিস্টেন্সটাও কিন্তু √13 হবে। তার মানে কি কিউ বিন্দু আর পি বিন্দু সেম? নট অ্যাট অল। দুটো বিন্দু কিন্তু দুটো সেপারেট পয়েন্ট, অর্থাৎ 2 + 3i এবং 3 + 2i এরা কখনোই দুজন ইকুয়াল হতে পারে না। ইকুয়াল কখন হবে? ইকুয়াল হতে গেলে এর যে রিয়েল পার্ট আছে এবং এর যে রিয়েল পার্ট, দুটো রিয়েল পার্টকে সেম হতে হবে, দুটো ইমাজিনারি পার্টকে সেম হতে হবে, তবে কিন্তু আমরা বলতে পারবো কি ভেক্টর দুটো বা এই জটিল রাশি দুটো সমান। তো এটা গেল আমাদের রিপ্রেজেন্টেশন। তাহলে এটা আমাদের হচ্ছে বিন্দু আকৃতি যেখানে পি এক্স কমা ওয়াই, আরেকটা বললাম ভেক্টর আকৃতি যেখানে এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা যায়। এছাড়াও দুটো প্রপার্টি আছে, দুটো রিপ্রেজেন্টেশন আছে, মেরু আকৃতি বা হচ্ছে পোলার ফর্ম, বা আরেকটা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। আমি নিচে লিখে রেখেছি মডিউলাস অ্যামপ্লিটিউড বা মডিউলাস আর্গুমেন্ট আকার, এটা আমি ফের পরে আলোচনা করে দেবো। আপাতত মোটামুটি আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন হিসাবে জানলাম যে যে কোনো দ্বিমাত্রিক বিন্দু যদি সে এক্স অ্যাক্সিসের বাইরে থাকে তাহলে তাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার, এবং কমপ্লেক্স নাম্বারকে বিন্দু আকৃতিতে ভেক্টর আকৃতি রিপ্রেজেন্ট করা যায়। ভেক্টর আকৃতি রিপ্রেজেন্ট করলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে সংখ্যা থাকে তার সঙ্গে আই লাগে, এই আইটা হচ্ছে আয়োটা, এবং আই লাগার দরুন এটা হচ্ছে অবাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ। ঠিক আছে? তো রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা দুটো কোশ্চেন দেখে নেব। তো তার আগে একটু বলে দিই যে আয়োটা জিনিসটা কি। তো এখন চিন্তা ভাবনা করা যাক যে এক্স অ্যাক্সিস বরাবর বললাম যে 1 হচ্ছে এর ইউনিট রাশি, ওয়াই অ্যাক্সিস বরাবর বা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর আই বললাম এর হচ্ছে ইউনিট। আই যদি ওর ইউনিট হয়ে থাকে তাহলে এই আইটা কত, এর কি কোনো নির্দিষ্ট মান আছে? যদি না থাকে বা সেটা কি, তো আমরা মোটামুটি এই আইটা এসেছিল অয়লার ইকুয়েশন থেকে। অয়লার ইকুয়েশন কি ছিল? অয়লার ইকুয়েশন ছিল x² + 1 = 0। এই ফার্স্ট টাইম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জন্ম এখান থেকে হয়, যে আমরা এখান থেকে বলতে পারি যে x² + 1 = 0 হতে গেলে x² কে তাহলে -1 হতে হবে, x² কে -1 হতে হবে। এখন কোন সংখ্যার স্কয়ার কি কখনো নেগেটিভ হতে পারে? আমরা জানি যে কোনো সংখ্যার স্কয়ার করলে পজিটিভ হয়ে যায়। -2 কে স্কয়ার করলে সেও +4, -4 কে স্কয়ার করলে +16, বা +4 কে স্কয়ার করলে সেও +16। তার মানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ যাই আসুক না কেন স্কয়ার করলে অলওয়েজ কি হবে? পজিটিভ হয়ে যায়। এবং 0 কে স্কয়ার করলে 0, অর্থাৎ 0 হচ্ছে সবচেয়ে ছোট স্কয়ার নাম্বার।
আর কোনো স্কোয়ার নাম্বার জিরোর চেয়ে ছোটো নেই, তাহলে এক্স এক্স স্কোয়ারের মান -1 কীভাবে সম্ভব? তার মানে নিশ্চয়ই এক্স এক্স স্কোয়ারের মান যদি -1 সম্ভব হয়ে যায়, তাহলে এই এক্সটা কখনোই রিয়েল নাম্বারের মধ্যে বিলং করতে পারে না। আর যদি এই এক্সটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং না করে, তাহলে এক্সটা কি? তাহলে এক্সটা একটা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি সংখ্যা। দেন আমরা বলে দেবো এক্স বিলংস টু কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে যেমন রিয়েল নাম্বারের সেটকে আমরা ক্যাপিটাল আর, তেমন কমপ্লেক্স নাম্বার সেটকে ক্যাপিটাল সি ডাবল লাইন দিয়ে লিখতে হবে। তাহলে এখানে এক্স এর মান কত হচ্ছে? √(-1) এটা হচ্ছে এক্স এর মান, এবং এই ভ্যালুটাকে ইমাজিনারি ইউনিট হিসাবে ধরা হয়, এটার নাম আয়োটা। এটার নাম আয়োটা, অর্থাৎ আয়োটা বিলং টু কমপ্লেক্স নাম্বার। আয়োটা বিলং টু কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তো এই গেল একটা ব্যাপার। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই স্পেসের প্রত্যেকটা পয়েন্টকে কমপ্লেক্স নাম্বার পয়েন্ট বলতে পারি, তাহলে এক একটা রিয়েল নাম্বারও কিন্তু কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ে। তার মানে রিয়েল নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বারের সাবসেট বলতে পারি। তো যদি তাই হয়, কোনো একটা রিয়েল নাম্বারকে কিভাবে কমপ্লেক্স আকারে আমরা প্রকাশ করতে পারি একটু দেখে নেওয়া যাক। যদি আমরা বলি যে 3, বা 2, 0 এটা একটা নাম্বার, অবভিয়াস 2, 0 পয়েন্ট এইখানে থাকবে, তাহলে সে রিয়েল নাম্বারের উপর আছে। তাহলে এটাকে যদি আমরা ভেক্টরিক্যাল সেন্স দিই, তাহলে পাবো 2 + 0i। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে ইমাজিনারি পার্টের মধ্যে যে কোএফিসিয়েন্ট আছে সেটা যদি 0 হয়ে যায়, তাহলে তাকে আমরা বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলতে পারি। তার মানে বাস্তব সংখ্যাকে কমপ্লেক্স আকারে প্রকাশ করা যায় যদি তার আয়োটার পার্টটা 0 হয়ে যায়, তাকে আমরা বিশুদ্ধ বাস্তব বলবো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি এরকম পাওয়া যাচ্ছে যে 0 + 3i বা 0 + 3, তার মানে এটা হচ্ছে 0 + 3 আয়োটা, 3 আয়োটা। তার মানে এটা কিন্তু বিশুদ্ধ ইমাজিনারি পার্ট, এখানে রিয়েল পার্টটা 0, এবং এর ক্ষেত্রে 0, 3 এর পজিশন কিন্তু অবস্থান থাকবে কোথায়? ইমাজিনারি অ্যাক্সিসের ওপরে। তো এই গেল বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ অবাস্তব এবং আয়োটার কনসেপ্ট। তাহলে আই সমান আমরা কিন্তু কি জেনে গেলাম? আই সমান আমরা জেনে গেলাম √(-1) এটা মনে রাখতে হবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো আমরা ফার্স্ট চলে আসছি ফার্স্ট কনসেপশন, ফার্স্ট কোশ্চেন। রিপ্রেজেন্টেশনের উপরে একটা দুটো কোশ্চেন সিলেক্ট করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন, কোনটি সত্য? 2 + 3i > 1 + 4i সত্য? সত্য কি সত্য নয়? 3 + 3i > 6 + 2i, 5 + 9i > 5 + 6i, and none। তো দুটো বিন্দু, এখানে একটা বিন্দু থাকবে, এখানে একটা বিন্দু থাকবে। বিন্দুর কি আর পরিমাপ আছে? নাকি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা যায়? বিন্দুর তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা যায় না। অবস্থান, জাস্ট অবস্থান, কেউ বড় কেউ ছোট বোঝা যাবে না। এবার যদি এরকম মনে হয় যে আমি কলকাতায় বাস করি, তুমি দিল্লিতে বসবাস করো, তাহলে কে বড়? তা দিল্লি তো বড় হবে স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। যখন আমার অবস্থান বোঝাচ্ছে, মানে পার্টিকুলারলি আমি যে প্লেসে আছি সেটা একটা পয়েন্ট, আর পয়েন্টের কোনো মাত্রা হয় না। সুতরাং দুটো পয়েন্টের মধ্যে কে বড় কে ছোট এই ধরনের তুলনা করা অর্থহীন। সব করা ক্রস, দ্যাটস ইজ ট্রু। ঠিক আছে, এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন চলে আসছি আমরা। 1 - আয়োটা আছে নিচে, আর উপরে 1 + 2i। এটা হচ্ছে ক্লাস 10-এর আমাদের যে করণী করেছিলাম না, সেই সিস্টেমে কাজটা করতে হবে। যেমন করণীর ক্ষেত্রে কি হতো, আমাদের সেখানটায় কি করতে হতো? মূলাধিকরণ করতে হতো। মূলাধিকরণ বা রেশনালাইজেশন। যদি ওপরে 2 + √3 থাকে আর নিচে যদি থাকে 5 - √2, তো আমরা এটাকে কি করতাম? শুধুমাত্র করণীকে দেখার জন্য, বা a + √b বা p + √q এই ফর্মে দেখার জন্য আমরা কি করতাম? নিচেরটাকে একটা মূলদ সংখ্যায় কনভার্ট করতাম। তাতে করে কি করতে হতো? প্রত্যেককে আলাদা আলাদা স্কোয়ার করা লাগতো, অ্যান্ড আলাদা আলাদা স্কোয়ার করলে এ রুট উঠে যায়। সেই জন্য a - b থাকলে a + b, আর a + b থাকলে a - b গুণ করা হতো, যাতে করে নিচে a² - b² ফরম্যাট আসে। প্রত্যেকে স্পেশালি স্কোয়ার করার ফলে কি হবে? তখনও কিন্তু রুটটা উঠে যাবে। তো আমরা যখন এখানে রুট করতাম, ওপরে কি করতাম? 5 + √2 গুণ করে নিতাম, নিচে থাকতো 5 + √2, অ্যান্ড ক্যালকুলেশনের সুবিধার জন্য নিচে হতো কত? 25 - 2 মানে 23, আর ওপরে গুণ করে যা আসবে তাই, তাকে 23 দিয়ে ভাগ করে সিম্পলি একটা মূলদ এবং একটা অমূলদ পার্ট রেডি হতো। তো ঠিক সিমিলারলি আমাদের এখানটা একটা বাস্তব এবং একটা অবাস্তব পার্ট রেডি করতে হবে। তার জন্য আমরা তখন করতে হবে রেশনালাইজেশন, এখন করতে হবে রিয়েলাইজেশন, অর্থাৎ রিয়েল বাস্তবে রূপান্তরিত করা। তো আমাদের নিচে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কি করতে হবে? এটার ক্ষেত্রে কিভাবে দুজনের আলাদা করে স্কোয়ার করা যায়। যেমন আয়ের স্কোয়ার করলে কিন্তু কি হবে দেখো তো, আয়ের স্কোয়ার করলে তৈরি হবে √(-1) তার স্কোয়ার মানে -1, একটা নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আইকে তুলে নাম্বার পেতে গেলে আইকে স্কোয়ার করতে হবে। আইকে স্কোয়ার করতে গেলে পুরো সিমিলার কনসেপশন। তখন আমরা যখন ওপর নিচে যেটা মাইনাস থাকলে প্লাস দেগুন, প্লাস থাকলে মাইনাস দেগুন, সেই মেথড আমরা চালাবো। তাহলে এখানে 1 + 2i আছে, আর নিচে আছে 1 - i, তো আমাদের গুণ করতে হবে 1 + i। ওপর নিচে আমরা 1 + i দিয়ে গুণ করে নেব। তাহলে ওপরে আমাদের যেটা রেডি হবে, ফয়েল ফর্মুলা থেকে 1 গুণ করলে 1, 1-এর সঙ্গে i গুণ করলে i, 2i × i করলে 2i, 2i × i 2i²।
আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস আই স্কোয়ার। তো 1 প্লাস 1 লেখা যায়, কেননা মাইনাস আই স্কোয়ার মানে তো -1, তাহলে আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসাও তাহলে +1 হয়ে যাবে এটা। ওকে, ওপরে 1 থাকলো, i 2i মোট হচ্ছে 3i, অ্যান্ড 2i স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমরা আই স্কোয়ার করি তাহলে -1 হবে না, -1 ইন্টু 2 করলে কত হচ্ছে -2, তাহলে নিচে আসছে 2 আর উপরে 1 - 2 করলে -1 প্লাস 2i। যদি আমাদেরকে সাজিয়ে লিখতে হয় তাহলে -1/2 এটা হচ্ছে রিয়েল পার্ট, প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে i ইন্টু 1 বা 1 লিখে ইন্টু i। তো এই হচ্ছে আমাদের a প্লাস আইবি ফর্ম। এবং এটাকে যদি আমরা দেখি যে কোন পাদে থাকবে, তাহলে এটাকে যদি বিন্দু আকৃতিতে লিখতে চাই তাহলে x এর পজিশন হয়ে যাচ্ছে -1/2 আর y এর জায়গায় হয়ে আছে কত 1, তার মানে ভুজ হচ্ছে -1/2 আর কোটি কত হচ্ছে 1। তো বিন্দুর পজিশন কোথায় হবে একটু দেখে নেওয়া যাক। -1/2 মানে প্রথম হচ্ছে আমাদের চলে আসছে বাম দিকে, তারপরে +1 মানে উপরের দিকে, তো এটা ফার্স্ট, এটা ছিল সেকেন্ড, তার মানে আমাদের এই বিন্দুটার পজিশন হবে সেকেন্ড পজিশন, বি অপশনটা 2। তো একটা মিস্টেক আছে, এটা 3i হবে, 3i আর 2/3 মানে এটা 3/2 আসবে, 3/2। পরবর্তী যে কনসেপশন আছে কনজুগেট। কনজুগেট কি? কনজুগেট বলতে বোঝাচ্ছে পরিপূরক বা পূরক, অনুবন্ধী। কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যার মুখ্যত যদি ডেফিনেশন বলতে হয় তাহলে বলতে হবে যে একটা ইমেজ, an image of a point with respect to x axis বা রিয়েল অ্যাক্সিস বলতে পারি। যদি আমরা এখানে দেখে নিই যে 2 + 3i এটা একটা জটিল রাশি, তার মানে 2 ঘর গিয়ে 3 ঘর, 2,3 হচ্ছে তার অবস্থান, এবং এটা হচ্ছে 2i, 2 + 3i, এটা একটা জটিল রাশি। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অ্যাক্সিস। তো রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে এই পয়েন্টটার যদি আমরা মিরর ইমেজ নিতে চাই তা সে কোথায় আসবে? সিমিলারলি যেমন 3 ঘর ছিল উপরের দিকে, সিমিলারলি এরকম 3 ঘর নিচের দিকে আসবে, তাহলে এই জায়গায় সে কিন্তু বিলং করবে। এটার আমরা নাম দেবো পি, পি ড্যাশ নাম দিলাম, এটা পি দিলাম। তো এর লোকেশন হবে কিন্তু 2, -3, অর্থাৎ এটাকে ভেক্টর ফর্মে লিখলে 2 - 3i রেডি হবে। তার মানে আমরা বুঝলাম যে মিরর ইমেজ করলে ঠিক যেটা পাওয়া যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা সেম থাকবে, অবাস্তব পার্টের আগে যে সিম্বল ছিল, চিহ্ন ছিল, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশির কনসেপশন। তো সাধারণত জেড এর অনুবন্ধী, জেড যদি জটিল সংখ্যা হয় এর অনুবন্ধী যেটা আছে, জেড এর যেটা অনুবন্ধী আসে তাকে জেড বার নোটেশন দেওয়া হয়, জেড বার নোটেশন লেখা হয়। এবং জেড যদি তৈরি হয় a প্লাস আইবি, তাহলে জেড বার হয়ে যাবে a মাইনাস আইবি, এবং মজার ব্যাপার হচ্ছে যদি আমরা জেড ইন্টু জেড বার করে দিই না, তাহলে কি তৈরি হবে? জেড ইন্টু জেড বার করে দিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে a প্লাস আইবি, a মাইনাস আইবি, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা আমাদেরকে শর্ট ট্রিক মনে রাখতে পারো যে জেড ইন্টু জেড বার করলে কি রেডি হবে। নেক্সট, জেড প্লাস জেড বার করলে কি হবে? জেড প্লাস জেড বার করলে কি হবে? আইবি কেটে যাচ্ছে, 2 ইন্টু এ, অর্থাৎ 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। অ্যান্ড জেড মাইনাস জেড বার করলে যেটা হবে সেটা হচ্ছে এ কেটে যাবে, 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড ইন্টু আই। এখন মনে হচ্ছে যে ইমাজিনারি পার্টের মধ্যে তো আই আছে, আবার আই লিখবো কেন? না, ইমাজিনারি পার্ট বলতে বোঝাচ্ছে শুধুমাত্র বি, আই নট, আই হবে না, শুধু বিটাই হচ্ছে ওর ইমাজিনারি পার্ট। যে পার্টের সঙ্গে আই থাকে তাকে ইমাজিনারি পার্ট বলা হয়। তার মানে এটা নয় যে আইকে নিয়ে ওটা একটা অবাস্তব সংখ্যা, আই ছাড়া যেটুকু অংশ আয়ের সঙ্গে গুণ আছে, অর্থাৎ ইমাজিনারি আয়োটার ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে আইএমজেড নামে পরিচিত বা
ইমাজিনারি জেড নামে পরিচিত। তাহলে মোটামুটি আমরা বুঝলাম এটা ব্যাপার আর কি। তার মানে এখানটায় আমরা এরাও বলতে পারি যে এটা 2 ইন্টু এ হলো, আর 2 ইন্টু এ, আর এটা হচ্ছে 2bi, আর এটা হচ্ছে আমরা লিখতে পারি imz তার স্কয়ার প্লাস rez তার স্কয়ার, যে কোনো একটা আগে লিখলে চলবে, না প্রবলেম। তো এটা হচ্ছে জেড ইন্টু জেড বার, জেড প্লাস জেড বার, জেড মাইনাস জেড বার। ওকে, এখন গল্প, যদি z1 এবং z2 দুটো জটিল সংখ্যা হয়ে যায় আর তাদের যদি কনজুগেট করা যায়, তাদের আলাদা আলাদা কনজুগেটের সঙ্গে সমান হবে, মানে আলাদা কনজুগেট করে যোগ করা, যোগ করে কনজুগেট করা একই ম্যাটার। এটা রুল নাম্বার 1। রুল নাম্বার 2, গুণের ক্ষেত্রেও সেম, z1 ইন্টু z2 তার হোল বার যা হবে z1 বার ইন্টু z2 বার করলে তাই পাওয়া যাবে। শুধু প্লাসের ক্ষেত্রে না, মাইনাসের ক্ষেত্রেও সেম কন্ডিশন, অ্যান্ড গুণের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অলসো ভাগের ক্ষেত্রেও সেম কন্ডিশন। z1 বাই z2 তার যদি হোল বার করতে চাই, z1 বার ডিভাইড বাই z2 বার করলে চলবে। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা এখানটায় নাম্বার 4 কোনো একটা জেডকে স্কোয়ার করে, জেডকে কিউব করে, জেডকে কোনো ফাংশনের মধ্যে ঢুকিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, যেমন এরকম ধরে নিচ্ছি এফ এর মধ্যে জেড দেওয়া হয়েছে আর তার বার করা হচ্ছে, করলে আমরা যা পাবো এফ এর মধ্যে জেড বারকে দিলে তাই পাবো। তো এই গেল হচ্ছে অনুবন্ধী সংক্রান্ত মোটামুটি কনসেপশন। তো অনুবন্ধী থেকে দুটো কোশ্চেন দেখা যাক। z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা, z1 প্লাস z2 কত হবে? তো আমরা যদি মনে করে নিই, তো z1টা হচ্ছে আমার a প্লাস iv, তাহলে যেহেতু z2 ওর অনুবন্ধী, অর্থাৎ z2 ইকুয়াল টু z1 তার বার, তার মানে এটা a মাইনাস iv। আমরা একটু আগেই বললাম, যখন দুজনকে যোগ করে দেবো তখন কি দাঁড়াবে, তখন iv বার তো কেটে যাচ্ছে না, তাহলে বাঁচে কত? z1 প্লাস z2 করলে বাঁচে কত? 2 ইন্টু a বাঁচে, 2 ইন্টু এ বাঁচে, তাহলে এ তো বাস্তব সংখ্যা, 2 ইন্টু এ মানে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। ফার্স্ট অপশনটা রাইট। পরবর্তী কোশ্চেন, জেড হচ্ছে সির মধ্যে আছে, অর্থাৎ জেড একটা কমপ্লেক্স নাম্বার, এবং z1 আর জেড এবং তার বার দুজনের গুণফলটা 0। তো আমরা একটু আগে বললাম, ধরে নিচ্ছি জেড হচ্ছে a প্লাস আইবি, আর তাহলে জেড বার কত হচ্ছে a মাইনাস আইবি। z1 জেড ইন্টু জেড বার করলে পাওয়া যায় 0, তো জেড ইন্টু জেড বার করলে এখানে কি পাওয়া যাচ্ছে, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি ইকুয়াল টু 0। তো আমরা একটু আগে বললাম এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, কেননা a স্কোয়ার বি স্কোয়ার আছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 0 হয়ে যায়, তাহলে পৃথকভাবে a ও 0 হবে, বিটাও 0 হবে, তাহলে শুধু rez 0, imz 0 এ তো হচ্ছেই, কিন্তু যেহেতু দুজন সব 0, তার মানে জেডটা হচ্ছে 0,0, ভেক্টর সেন্সে 0 প্লাস 0i ইকুয়াল টু 0, অর্থাৎ জেড ইকুয়াল টু 0 হবে, এটা রাইট অ্যান্সার। তো এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের জটিল রাশিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা। তা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে মুখ্যত কি হবে, দুটো জটিল রাশির মধ্যে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, ভাগ থাকলে গুণ করতে পারি, মানে তার মানে আলটিমেট এখানটায় জটিল রাশিগুলোর মধ্যেকার যে অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, 4 রকম অপারেশন সব করতে হতে পারে। তো এই ধরনের কিছু কোশ্চেন আনসার আমরা করলে বুঝে যাবো কিভাবে আমরা সেই জটিল রাশিগুলোকে a প্লাস আইবি আকারে প্রকাশ করব। তো ঠিক আছে, কোশ্চেন করা যাক। তো স্টুডেন্ট, আমরা দেখবো a প্লাস আইবি দিয়ে 3টে কোশ্চেন সিলেক্ট করেছি আমরা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 প্লাস আই আয়োটা ডিভাইড বাই 1 মাইনাস আয়োটা হোল কিউব। তো ফার্স্ট আমরা ক্যালকুলেশনটা করে নিই। প্রথম ইন্টারনাল ক্যালকুলেশনটা দেখা যাক। ইন্টারনাল ক্যালকুলেশন করলে কি হবে, তো যদি আমরা ইন্টারনাল ক্যালকুলেশন করি, বাইরে হোল কিউব যেমন ছিল থাকবে, নিচে 1 মাইনাস আয়ের জন্য আমরা কি করব, 1 প্লাস আই গুণ করে নেব, আর উপরে তাহলে কি হয়ে যাবে, 1 প্লাস আই তার হোল স্কোয়ার হয়ে যাবে, কেননা উপরে একই সংখ্যা দুবার চলে আসছে, তাহলে উপরেটা কি হয়ে যাচ্ছে, হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তো নিচেটা ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, নিচেটা ক্যালকুলেশন করলে 1 প্লাস আই 1 মাইনাস আই, তার মানে তো 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে মাইনাস আই স্কোয়ার মানে তো প্লাস 1 হয়ে যাবে না, নিচে 2, আর ওপরে 1 প্লাস 2i মাইনাস প্লাস আই স্কোয়ার তার হোল কিউব। আই স্কোয়ার মানে তো মাইনাস 1, এটা প্লাস 1, তাহলে কি হবে, আই স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, নিচে 2 ওপরে 2, তাহলে ক্যালকুলেশনতে যেটা পাচ্ছি 2i বাই 2 তার হোল কিউব। 2 2 কেটে গেলে আই কিউব, আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তো আই স্কোয়ার মানে মাইনাস 1 ইন্টু আই মানে মাইনাস আই। তো মাইনাস আইকে যদি আমরা ফরম্যাটে লিখতে চাই, তাহলে 0 মাইনাস অফ আই ইন্টু কত হচ্ছে 1,
0 মাইনাস অফ আই ইন্টু 1 অথবা 0 প্লাস অফ -1, এটাই 0 প্লাস অফ আই ইন্টু -1। তাহলে বি অপশনটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এ প্লাস আইবি যদি করতে হয় সেক্ষেত্রে মাঝখানের এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিলে বেটার হবে। এটাকে আমরা ভেতরে মাইনাস করে দিতে পারি, এই মাইনাসটাকে ভেতরে করে দিলাম, এক্ষেত্রে এই মাইনাসটা ভেতরে করে দিলাম। ঠিক আছে, তো এ প্লাস আইবি ফরম্যাট মানে হচ্ছে এ প্লাস আইবি ফরম্যাট মানে হচ্ছে এ প্লাস আমরা লিখবো আর কি, মাইনাস লিখবো না। তাহলে মাইনাসটাকে বি সঙ্গে ঢুকিয়ে দেবো, ব্যাপারটা সিম্পল। তো এবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0 প্লাস অফ -1, এটা তাহলে আমাদের আনসার হচ্ছে বি অপশনটা ট্রু। তো সেকেন্ড কোশ্চেন দেখা যাক। সেকেন্ড কোশ্চেন আমাদের দেওয়া আছে আই বাই 1 প্লাস আই আর এরপরে 1 প্লাস আই ডিভাইড বাই 2i, এটা হয়ে আছে, এটার মান কত হবে? তো আমরা সেপারেটলি ক্যালকুলেশন করব। প্রথমটার জন্য হচ্ছে নিচে 1 প্লাস আই এর দরুন 1 মাইনাস আই গুণ করবো, যার কারণে 1 প্লাস আই 1 মাইনাস আই, গুণফল কত হচ্ছে 2, তো নিচে 2 চলে আসবে, উপরে থাকবে আই ইন্টু 1 মাইনাস আই। ওকে, এর ক্ষেত্রে নিচে 2i আছে, এখানে আর একটা আই দিয়ে গুণ করে দেবো, 2i স্কোয়ার মানে হয়ে যাবে -2, আর উপরে একটা আই গুণ করতে হবে, তাহলে আই ইন্টু 1 প্লাস অফ আই। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য এই মাইনাসটা আমরা এখান থেকে কেটে দিয়ে এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এখান থেকে শুধু 2 থাকছে। তাহলে এবার ক্যালকুলেশন করা যাক। তাহলে নিচে হচ্ছে 2 লসাগু, উপরে আই ইন্টু 1 করলে আই মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে এখানে আই আই কেটে যাচ্ছে, মাইনাস আই স্কোয়ার মানে 1, আবার 1 মানে 2/2, দ্যাট ইজ 1। তার মানে এটার উত্তর হচ্ছে 1 প্লাস 0 ইন্টু আই। যে অপশানটা আলটিমেট ওপরে তিনটে নেই, ডি অপশানটা রাইট হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 1/1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, 1/1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটাকে ক্যালকুলেশন করার জন্য তো আমাদের তো যেমন এখানে আমরা সেই অনুবন্ধী করণী দেখে কোঅর্ডিনেশনের মধ্যে একটা সিস্টেম চালাচ্ছিলাম, তো এক্ষেত্রেও তো কোঅর্ডিনেশন করতে হবে। তাই এখানে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টকে প্রথম সেপারেট করতে হবে। তাহলে এখানে রিয়েল পার্ট হচ্ছে 1 মাইনাস কস থিটা আর ইমাজিনারি পার্ট হচ্ছে এটা। তার মানে এই পার্টকে এর কম্পোনেন্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের গুণটা দেখা যাক। তো এখানে আমাদের দেওয়া আছে 1/1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্টের মধ্যে পড়ছে, অ্যান্ড ইমাজিনারি পার্টের মধ্যে পড়ছে আয়োটা সাইন থিটা। যদি এর কনজুগেট দিয়ে গুণ করে দেওয়া যায়, অনুবন্ধী দিয়ে যদি আমাদের গুণ করে দিতে হয়, তাহলে কি আসবে? তাহলে নিচে আমাদেরকে গুণ করতে হচ্ছে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ওপরে গুণ হয়ে যাচ্ছে ওটাই, একের সঙ্গে যা গুণ তাই থাকবে, তাহলে 1 মাইনাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটা আসছে। তো এর ক্যালকুলেশনটা নিচে একটু ক্যালকুলেশনটা দেখা যাক। নিচের ক্যালকুলেশনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার করলে কি হবে? 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার, তো এটা স্কোয়ার করলে আই স্কোয়ার মানে তো -1, তাহলে মাঝখানে মাইনাসকে প্লাস করে দেবে, তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা। একটু কষ্ট করে স্টেপ জাম্পটাকে বুঝতে হবে, যদি সময় লাগে ধরে ধরে নিজেরা করবে, সমস্যা নেই। তো এখানটাই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত হচ্ছে 1, আর এই একটা 1 আছে, তাহলে মোট কত 2। একটু কাটছাট করে করছি কেননা শর্ট কোশ্চেন, তোমাদেরকেও এইভাবেই করতে হবে, কেননা ফুলফিল তোমাদের ডিরেক্ট অ্যান্সারটাই রাইট মারতে হবে, মাঝখানে অঙ্ক কষে দেখানোর ব্যাপার নেই। তাহলে তোমরাও শর্ট ক্যালকুলেশন করে নেবে। একটু কেন এটা হলো মোটামুটি ক্লিয়ার প্রত্যেকের। ওপরে আসছে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তো এবার আমরা যদি সেপারেশন করে নিই, তাহলে আমাদের রিয়েল পার্টে কি দাঁড়াচ্ছে? ওপরে হচ্ছে 1 মাইনাস কস থিটা, নিচে 2 ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে রিয়েল পার্ট, প্লাস ওপরে হচ্ছে আই ইন্টু সাইন থিটা, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, তাহলে এখানটাই তো এটা কেটে যাচ্ছে, তাহলে বাঁচে কত? হাফ আই ইন্টু সাইন থিটাকে যদি ফর্মুলা ফেলা যায়, সাইন 2 থিটা ফর্মুলা মনে রাখবে, সাইন 2 থিটার যে ফর্মুলা সেটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা একটা ফর্মুলা। আর এই একই ক্ষেত্রে কস 2 থিটার যেটা ফর্মুলা আছে, কস 2 থিটার যেটা ফর্মুলা আছে সেটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 হতে পারে,
2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হতে পারে, অথবা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা হতে পারে, বা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এর অনেকগুলো ফর্মুলা হয় cos 2 থিটার। এর মুখ্য ফর্মুলা যেটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখন সাইনকে কসে কনভার্ট করলে তাহলে 2 cos স্কয়ার মাইনাস 1 হবে, কসকে সাইন কনভার্ট করলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার হবে, এগুলো। তো এটা গেল সাইন কসের। তো এখন যদি আমরা এরকম করি যে 1টাকে এরকম ভাবে নিয়ে চলে আসি, যে 1কে যদি আমরা আগে নিয়ে চলে আসি, তাহলে 1 প্লাস cos 2 থিটা হবে 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা করলে হবে 2 cos স্কয়ার থিটা। এবং আবার এটাও যদি চেঞ্জ করে নিই, যে কসকে যদি সাইনে কনভার্ট করি, তাহলে 1 মাইনাস cos 2 থিটা করলে পাওয়া যাবে 2 সাইন স্কয়ার থিটা। এগুলো cos 2 থিটার যে ফর্মুলাগুলো সাইড চেঞ্জ করলে মোটামুটি পাওয়া যাবে আর কি। তো প্রথমটা কেটে গেল, এখানে সাইন থিটা আছে, যেহেতু সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা cos থিটা, মানে 4 থিটা থাকলে এখানে হাফ হয়ে যাবে, 2 2 হবে, 8 থিটা থাকলে 4 থিটা 4 থিটা, 10 থিটা থাকলে 5 থিটা 5 থিটা হয়ে যাবে। 2 থিটা থাকলে থিটা থিটা হচ্ছে, যদি থিটা থাকে তাহলে হাফ হয়ে যাবে, মানে থিটা বাই 2 ইন্টু থিটা বাই 2। তাহলে এখানে যেটা হবে সাইন থিটার পরিবর্তে লিখব 2 ইন্টু সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আর নিচেরটা 1 মাইনাস cos 2 থিটা আছে, তার মানে এই ফর্মুলাটা পড়বে, cos 2 থিটার এই ফর্মুলাটা পড়বে। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। এখানে থিটা যা থাকবে তার হাফ হয়ে যাবে, তার 2 থিটা থাকলে কোনো থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে নিচে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তার 2 ক্যান্সেল হবে, আর সাইনের একটা ক্যান্সেল হবে, তাহলে বাঁচবে cos বাই সাইন। cos বাই সাইন মানে কত? cot। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, ও আগে একটা হাফ ছিল, সরি, তো আগে একটা হাফ ছিল, এই হাফটা থাকবে, তাহলে 1/2 প্লাস আই ইন্টু হাফ কট থিটা বাই 2। তাহলে কোনটা হচ্ছে প্লাস, হচ্ছে মানে পজিটিভ অ্যান্সার, পজিটিভ কটের অ্যান্সার, তাহলে বি অপশনটা রাইট। পরবর্তী টপিক হচ্ছে পার্ট আমাদের, যে জটিল রাশির বিভিন্ন পার্টগুলো কি কি বা অংশগুলো কি কি। জেড একটা জটিল রাশি, যদি তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে লিখি, মানে ভেক্টরিক্যাল ফর্মে এ প্লাস আইবি, তো তাহলে এখানটায় এই যে এটা আছে না, এই এটাকে আমরা বলছি রিয়েল পার্ট, রিয়েল পার্ট অফ জেড। এটাকে সিম্বলে আর ই জেড লেখা হয়, সিম্বলে আর ই জেড লেখা হয়, এবং এটা আলটিমেট কিন্তু এ। আর ইমাজিনারি পার্ট যেটা আছে, ইমাজিনারি পার্ট অফ জেড যেটা আছে, সেটাকে আমরা আইএম জেড বলবো শর্টে, আইএম জেড। এটা কিন্তু কত? আইবি, সরি আইবি না, এটা হচ্ছে শুধু বি। তার মানে ইমাজিনারি পার্টের সঙ্গে যেন ভুল করে আইটা লিখে ফেলো না। ইমাজিনারি পার্টের সঙ্গে যদি কেউ আই ইন্টু বি লিখে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এটা মিস্টেক, এটা শুধু বিটা হবে রাইট। তাহলে ইমাজিনারি পার্ট মানে আইএম জেড, এবং সেটা হচ্ছে শুধু বি, ঠিক আছে। তো এই গেল মোটামুটি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, আর তার রিয়েল পার্ট কোনটা বা বাস্তব অংশ কোনটা, আইএম জেড বা ইমাজিনারি পার্ট বা অবাস্তব অংশ কোনটা। এবার এখানে কয়েকটা কোশ্চেন থাকতে পারে, যেমন যদি আমরা এরকম বলি যে 2 প্লাস 3i, এর মধ্যে বাস্তব পার্ট কোনটা, অবাস্তব পার্ট কোনটা। তাহলে এ আর ই জেড যেটা হবে সেটা হচ্ছে তোমার 2, আর আইএম জেড যেটা হবে সেটা হচ্ছে 3। যদি এরকম হয় যে 2কে সংখ্যায় প্রকাশ করো, তাহলে 2কে যখন আমরা জটিল সংখ্যায় প্রকাশ করবো, তখন আমরা লিখবো 2 প্লাস 0i। যখন রিয়েল পার্টটা হবে কত? 2, ইমাজিনারি পার্টটা কেউ নিয়ে মানে কত হবে? 0। আবার যদি এরকম দেওয়া থাকে বিশুদ্ধ বাস্তব অবাস্তব সংখ্যা 3i দেওয়া আছে, তারপর তাকে আমরা লিখতে হবে 0 প্লাস 3i, যেখানে রিয়েল পার্টটা হবে 0, ইমাজিনারি পার্টটা হবে 3। তো স্টুডেন্ট নেক্সট আমাদের চলে আসছি যে পার্ট ছিল যেটা, সেই পার্টের উপর দুটো কোশ্চেন। যেমন ফার্স্ট কোশ্চেন এক্স প্লাস আই ওয়াই সমান 25/3 প্লাস 4i হলে এক্স প্লাস ওয়াই কত হবে। তার মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের যোগফল কত হবে। এটাকে আমরা যদি জেড বলে নিই, তাহলে আর ই জেড প্লাস আই এম জেড কত। তো গল্পে চলে আসা যাক এখানটাই 25/3 প্লাস 4i কে প্রথম আমাদের করতে হবে করোনিলেশন। যদি করে নিতে পারি রেশনালাইজেশন, রিলেশন যদি করে নিই আমরা, এখানে 25 ইন্টু 3 মাইনাস 4i, নিচে তৈরি হবে 3 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার, মানে 4 স্কোয়ার i স্কোয়ার। তাহলে উপরে থাকছে 25 ইন্টু 3 মাইনাস 4i, আর নিচে তৈরি হবে 9 যোগ 16, কেননা i স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখনই বলছিলাম
9 যোগ 16 মানে 25, তো 25 25 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বাঁচে 3 - 4i। তো এখানে x এর মান কত? x এর মান তো হচ্ছে 3, তাহলে এখানে x এর মান কত? x এর মান তো হচ্ছে 3, তাহলে 3 আর প্লাস অফ y এর মান হচ্ছে -4, তো ক্যালকুলেট করলে কত পাওয়া যাবে? -1 পাওয়া যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, x + iy = আমরা দেখতে পাচ্ছি 2 + 3i, তাহলে x এর মান হচ্ছে 2, y এর মান -3 না, হবে না, কারণ আগে -1 গুণ আছে, -i গুণ আছে, তো -i যদি গুণ থাকে তো -2i হচ্ছে প্লাস মাইনাসে -3i², দ্যাট ইজ -2i, i² এর জন্য এটা প্লাস হয়ে যাবে 3, আর যেহেতু 3টা বাস্তব সংখ্যা তাকে আমরা কম্পোনেন্টিক্যালি আগে লিখবো -2i বা 2 × i × -2। তাহলে বিন্দু যেটা রেডি হচ্ছে সেটা কত হচ্ছে? বিন্দু যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে -2, -2, 3, -2, 3, -2, সরি কোশ্চেন এটা মাইনাস হবে, তো ঠিক আছে। এবার তো বিন্দু যেটা আমাদের রেডি হচ্ছে এখানটায় কত হচ্ছে? 3, 2, অর্থাৎ এই অপশনটা রাইট। নেক্সট হচ্ছে মডিউলাস। মডিউলাস আমরা কিভাবে রেডি করব? মডিউলাস শব্দটা আমরা অনেকদিন তো শুনে আসছি, এটাকে শর্টে মড বলা হয়, কেউ কেউ আবার এরকম সিম্বল দিয়ে লেখে। আলটিমেট এটা একটা অপেক্ষক যার মান হচ্ছে পরম মান অপেক্ষক। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে পরম মান নির্ণয় করা যায়। পরম মান বলতে বোঝাই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এনি পয়েন্ট p যদি xy একটা হয়ে যায় দ্বিমাত্রিক স্পেসে কোনো কমপ্লেক্স বিন্দু বা সংখ্যা, তাহলে অরিজিন ও থেকে p এর যে ডিস্টেন্স এটা হচ্ছে এই p বিন্দুটার বা এই p বিন্দুগামী z x + iy, এটা এর পরম মান। তাহলে মড z করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই x অ্যান্ড এই যদি y হয়ে যায় তাহলে অতিভুজ কত? √(x² + y²) জিওমেট্রিক্যাল ব্যাখ্যা থেকে বলছিলাম মড z, তাহলে মড z করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে √(x² + y²) এবং এই √(x² + y² কে মড z বলার পাশাপাশি এটাকে স্মল r দিয়ে নোট করা হয়। তাহলে যতটুকু আমরা জানলাম যে ও হচ্ছে অরিজিন যে কোনো বিন্দু p, তার পজিশন যদি ab থেকে যায় তাহলে ও থেকে p পর্যন্ত এই দূরত্বকে আমরা বলবো r, বা যদি এটাকে আমরা xy বলে দিই এই দূরত্বকে আমরা বলবো r, এবং এই r এর মানটা হচ্ছে z = যদি p পয়েন্ট x, y পজিশন, তাকে ভেক্টর ফর্মে যদি আমরা লিখি z = x + iy, অ্যান্ড r এর মান বলতে বোঝাচ্ছে মড z কে, যেটা কিনা √(x² + y²), অর্থাৎ রিয়েল z তার স্কয়ার প্লাস ইমাজিনারি z তার স্কয়ার। রিয়েল z তার স্কয়ার প্লাস ইমাজিনারি z তার স্কয়ার। তার মানে ভুলেও কিন্তু এখানে i নেওয়া যাবে না, অর্থাৎ ভেতরে দুজন সব পজিটিভলি যোগ হয়ে বসবে, খেয়াল থাকে যেন। আর এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এই গেল r এর মান, এবং এখান থেকে এটা বললাম তো x y বললাম, নিচেরটা x আছে। এখন এই ও থেকে p এই যে দণ্ড বা পোল যে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে না, এটাকে যদি আমরা থিটা বলি তাহলে এই থিটাকে আমরা বলবো আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড। আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড কিন্তু এই থিটাকে বলবো আমরা। তো সেটা আমরা পরের টপিকে দেখছি। তা ফার্স্ট আমরা দেখলাম যে মডিউলাস হচ্ছে এটা। তো মডিউলাস থেকে দুটো কোশ্চেন করা যাক। তো স্টুডেন্ট মডিউলাস থেকে আমরা মোটামুটি এগুলো করব। তো মডিউলাস থেকে কয়েকটা সূত্র একটু বলে দিই। যেমন হচ্ছে যদি আমরা মড অফ z1 + z2 নিই, আর যদি আমরা আলাদাভাবে z1 কে মড করি বা z2 কে মড করি, এক্ষেত্রে কি হবে? z1 + z2 এর মডের মানটা আলাদা আলাদা z1 এর মড z2 এর মডের থেকে ছোট হবে বা সমান হতে পারে। ছোটটা ইন জেনারেল, সমানটা স্পেশাল কেসেস, এটা একটা রুল। আর একটা রুল হচ্ছে z এর মডের মধ্যে z1 z2 কে গুণ করো, গুণফলের মড যা হবে পৃথক পৃথক মডের গুণফল তাই হবে।
অ্যান্ড ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, Z1/Z2 করলে যা পাবে আলাদা আলাদা Z1 এর মড ডিভাইড বাই Z2 এর মড করলে তাই পাবে। এই কটা হচ্ছে মড সংক্রান্ত রুল, একটু মনে রাখলেই চলবে। চলে আসছে আমরা কোশ্চেনে, প্রথমটা দেখতে পাচ্ছি যে ওপরে আর নিচে এই হয়ে আছে। তো এটা দুরকম হয়তো করা যায়, কাটাকুটি করে করা যায়, এ প্লাস আইবি ফরম্যাটে করে করা যায়, আর আরেকটা মেথড হচ্ছে উপর নিচে আলাদা আলাদা করে দেওয়া যায়। তো এখানটাই ফার্স্ট অফ অল যদি আমরা উপরে দেখতে পাই যে এক্স প্লাস আই ওয়াই আছে না, নিচেরটা তো যদি মাইনাস কমন নিই দেন এক্স প্লাস আই ওয়াই, সরি এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাচ্ছে। তো এখন তো উপর নিচে কাটার অপেক্ষা, তাহলে বাঁচে -1। তা -1 এর মড করলে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে, রাইট অ্যান্সার। বিকল্প অল্টার নিয়ম কি বললাম? উপরের মড উপরে থাকবে, নিচের মড নিচে থাকবে, লাইক দ্যাট। তাহলে উপরে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই তার মড, আর নিচে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই তার মড। তাহলে উপরে ক্যালকুলেশন হচ্ছে √(x² প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ভুলেও মাইনাস নেওয়া যাবে, আই নেওয়া যাবে না। নিচে মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার। উপরে পাওয়া যাচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও সেম x² প্লাস ওয়াই স্কোয়ার। তো কাটাকুটি তো 1ই হচ্ছে। আর গুণফল করে এক জায়গায় কনভার্ট করে কাজ করাটা সেও অনেকটা লেংদি মেথড, করতেই পারো। মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করে নিয়ে যে কাজ করতে হয়। তো সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম কাজ করতে পারি, ওপরের মড ওপরে নিচের মড নিচে করতে পারি, ওপরের মড ওপরে নিচের মড নিচে করতে পারি। আবার এ প্লাস আইভি ফরম্যাটে সাজিয়ে নিয়েও কাজ করা সম্ভব। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওপরের মড ওপরে নিচের মড নিচে থাক না, সমস্যাটা কি আছে? যেমন এই ভাগফল আকারে থাকলে যে মেথড হয়, তো সেই মেথডে যদি আমরা করে দিই তাহলে ওপরে মড করলে কত হচ্ছে 2, আর নিচের মড করলে হচ্ছে √(, রিয়েল পার্ট হচ্ছে এটা 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন থিটা। দাঁড়াবে ওপরে 2, নিচে দাঁড়াচ্ছে √(, 1 প্লাস কস থিটাকে স্কোয়ার করলে কত হচ্ছে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে 2/√(, এটা 1 এটা 1 মোট 2, এখানে 2 cos থিটা, 2 কমন যায় 1 প্লাস cos থিটা। একটু আগে 1 প্লাস cos থিটা ফর্মুলা বলেছিলাম, তাহলে 2/√(2 cos স্কয়ার থিটা বাই 2, 2 দুগুণে 4, তাহলে ক্যালকুলেশন থেকে যেটা আসছে ওপরে থাকে 2 আর নিচে হচ্ছে 2 দুগুণে 4 এর বর্গমূল 2 হচ্ছে cos থিটা বাই 2 একটা আসবে, 2 ক্যান্সেল, 1/cos মানে হচ্ছে sec থিটা বাই 2, অর্থাৎ এই অপশনটা রাইট। দ্বিতীয় ক্ষেত্রে ওপরের মড ওপরে নিচের মড নিচে করে দিলে ওপরে পাওয়া যাচ্ছে 1, কোনো নেগেটিভ হবে না, নেগেটিভগুলো সব বাদ। আর নিচে হচ্ছে √(1² প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 1/√2 পজিটিভলি, এটা অ্যান্সার হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের মডিউলাসের কনসেপশন। নেক্সট টপিক হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি? অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টকে আমরা বলবো কোণাঙ্ক বা কোণ, যেটা কার সঙ্গে কোণ? রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণ, রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণ তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড। যদি জেড পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, Z1 নাম দিলাম, তাহলে এটা যদি ও নাম দিই আর পি যদি নাম দিই বিন্দুটা, তাহলে ওপি পোলটা যার পজিশন Z1 ধরে নিচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা করছে এটাকে আমরা বলবো θ1। অর্থাৎ যদি আমাদের এখানে বলা হয় যে অ্যামপ্লিটিউড অফ Z1 কত, উত্তর হবে θ1, বা আর্গুমেন্ট অফ জেড বলতে পারি, যা খুশি, আর্গুমেন্ট অফ Z1 বলতে পারি, নো প্রবলেম। অ্যামপ্লিটিউড অফ Z1 কত হচ্ছে? θ1 হচ্ছে। ওকে, যদি পি পয়েন্টটা এখানটায় কিউ একটা পয়েন্ট থাকে যার পজিশন Z2 আর এটা আছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা এপার থেকে কাউন্ট হবে এপার থেকে, অর্থাৎ এক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ Z2 হবে
থিটা 2। যদিও আমরা কিন্তু যখন Z2 নিয়ে ক্যালকুলেশন করব, যদি তার লম্ব আর তার ভূমিকে ক্যালকুলেট করি, সেক্ষেত্রে কিন্তু এই থিটাটা বাড়াবে। যদি আমরা তাকে শুধু এই Z2 যে পজিশন যেটা থাকবে, যদি আমরা সেটা বলি -2, -3,4 আছে, তাহলে এখানটায় তো এখানটা -3 পাবে, তাহলে 4 পাবে। যদি আমরা সিম্বল চিহ্ন না নিই, শুধুমাত্র অ্যাঙ্গেলটা বের করার জন্য পজিটিভলি ভ্যালুগুলো নিই, তাহলে লম্ব বাই ভূমি করলে তো ট্যান থিটা, এই ট্যান থিটার ফর্মুলা থেকে আমরা পেয়ে যাবো কত, এই থিটাটা পাবো, আলটিমেটলি এটা পাবো, এই থিটাটাকে পাবো, এটা তো স্থূলকোণ। তাই থিটা 2 কে পাওয়ার জন্য যেটা করতে হবে, এখানে যেটা বার হবে সেটাকে 180 থেকে বিয়োগ করে দিতে হবে, দিলে এটা পেয়ে যাবো আমরা। আবার এইখানটায় যে পয়েন্টটা থাকবে, যদি আমরা নাম দিই কিউ আর পয়েন্ট, যার পজিশন Z3, তার ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে তার অ্যান্সার, এটা হচ্ছে তার অ্যান্সার। তো পজিটিভলি যদি এত দূর চলে আসে, 180 ক্রস করে চলে আসে, ধরে নিচ্ছি পজিটিভলি 220 ডিগ্রি হচ্ছে তার অ্যাম্পলিটিউড। তা পজিটিভ ডিরেকশনে 220 ডিগ্রি, আর নেগেটিভ ডিরেকশানে যদি আমরা 360 মাইনাস এটা 220 করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 360 থেকে যদি আমরা এটা বাদ দিই 140 ডিগ্রি পেয়ে যাব, 140 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ আরইজেড এর ক্ষেত্রে -140 ডিগ্রি বললে কিন্তু সেম ডিরেকশন হবে। এখন এই আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউডকে যদি আমরা আলফা দিয়ে ডিনোট করে থাকি, যদি আলফা দিয়ে ডিনোট করি, তাহলে এই আলফার একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এই আলফাটা বিলং করবে -π থেকে +π পর্যন্ত, -π থেকে +π পর্যন্ত, -π থেকে +π পর্যন্ত কিন্তু আলফার বিস্তার। তাহলে মোটামুটি এই গেল আমাদের আলফা। এবারে আমরা একটু বলে দিই যে জটিল রাশির ক্ষেত্রে কি হচ্ছে, যদি জেড একটা জটিল রাশি হয়ে যায় a প্লাস x প্লাস iy লিখি, x প্লাস iy, তাহলে সেখান থেকে tan থিটা ইকুয়াল টু আমরা পাবো y বাই এক্স। এইখানটায় আমরা x আর y এর কোনো চিহ্ন নেব না, চিহ্ন না নিয়ে হিসাব হবে। অনেকে অনেক রকম মেথড শেখাবে, আমি একটা মেথড শেখাচ্ছি, এই মেথড হোক চিহ্ন না নিয়ে হিসাব করবে আমরা। যদি চিহ্ন না নিয়ে আমরা হিসাব করি, এবারে এই বিন্দুটা কোন পাদে আছে তার উপর ডিপেন্ড করে পজিশন সাইন একটা বসাবো। যেমন ফার্স্ট পাদের জন্য, ফার্স্ট পাদে থাকলে আলফার যেটা ভ্যালু সেটাই হচ্ছে কত, থিটা। আলফার যেটা ভ্যালু সেটা কত, থিটা। সেকেন্ড পাদে যদি থাকে, আলফার যেটা ভ্যালু হবে সেটা হবে পাই মাইনাস থিটা। থার্ড পাদে চলে গেলে আলফার যেটা ভ্যালু হবে পাই প্লাস থিটা। অ্যান্ড ফোর্থ পাদে গেলে আলফার যেটা ভ্যালু হবে, সরি এটা থিটা মাইনাস পাই, ফোর্থ পাদে গেলে আলফা যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে মাইনাস থিটা। এই মোটামুটি আমরা এই মেথডে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টগুলোকে রেডি করব। এর উপর ডিপেন্ড করে 2-1টা কোশ্চেন করলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে অ্যাম্পলিটিউড আর্গুমেন্ট সম্পর্কিত দুটো ফর্মুলা একটু বলে দেওয়া যাক। যেমন নাম্বার 1 ফর্মুলা হচ্ছে, যদি অ্যাম্পলিটিউড নির্ণয় করা যায় যে অ্যাম্পলিটিউড, এখানে অ্যাম্পলিটিউড অফ জেড লিখে নিচ্ছি, অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়াল টু আলফা, অ্যাম্পলিটিউড অফ জেড z1 ইন্টু z2 সমান সমান অ্যাম্পলিটিউড অফ z1 প্লাস অ্যাম্পলিটিউড অফ z2 প্লাস m। আবার অ্যাম্পলিটিউড অফ z1 বাই z2 ইকুয়াল টু অ্যাম্পলিটিউড অফ z1 মাইনাস অ্যাম্পলিটিউড অফ z2 প্লাস m। এখানে m এর মানটা হচ্ছে 0 প্লাস 2π অর মাইনাস 2π। কখন এটা হবে, ধরে নিচ্ছি z1 এর ভ্যালুটা এসছে, ফর এক্সাম্পল z1 এর ভ্যালুটা এসছে ওই ধরলাম 100 ডিগ্রি ধরলাম, আর z2 এর ভ্যালুটা চলে এসছে 90 ডিগ্রি, বা এটা z2 এর ভ্যালুটা চলে এসছে 150 ডিগ্রি,
আসতেই পারে, দুজন সব থার্ড প্লেসে থাকলে এটা কমই যাবে, দুজন সব যদি থার্ড প্লেসে থাকে, সেকেন্ড প্লেসে থাকে, সেকেন্ড পাশে থাকলে এর জন্য 100 হলো, এর জন্য 150 হলো, তাহলে যুগ্মভাবে এদের যে যোগফলটা সেটা তাহলে কত হয়ে যাচ্ছে 250, 250 ডিগ্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 250 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন পাতে চলে আসছে, থার্ড পাতে চলে আসছে। কিন্তু আমরা বললাম কি যে এর -180 থেকে +180 পর্যন্ত কিন্তু এর বিস্তার, -180 টু +80, 180। তাহলে যদি তাই হয় তাহলে তো 250 তো রেঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছে, -π টু π রেঞ্জে পড়ছে না। যদি -π থেকে π রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এখানটায় কি করতে হবে, এখানে একটা আমরা এই বড় সংখ্যাটাকে কেটে ছোট করার জন্য -2π অর্থাৎ -360 মারতে হবে, -360 মারতে হবে, মারলে যেটা পাওয়া যাবে -110। তার গল্প শেষ। তো সিম্পলি যখন আমরা দেখবো যে এই এটা মানে অনেকটা বেশি হয়ে গেছে, মানে লিমিট মানে ওর যে রেঞ্জ ছিল রেঞ্জের বাইরে বেরিয়ে গেছে, তখন এই এম এর মান +-360 বসিয়ে এটাকে সার্টিফাই করতে হবে, অর্থাৎ মেন রেঞ্জের মধ্যে আনতে হবে, অর্থাৎ আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউডের যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে অ্যান্সারটা দেওয়ার জন্য +-এমটাকে পাশে লাগানো হয়েছে। আরও একটা মেথড আছে, যদি আমরা গুণ করে নিয়ে কাজ করি সেও চলবে, আবার কোনো কোনো ক্ষেত্রে দিয়ে দেয় যে দুটো দেওয়া আছে কার কার যোগ করলে এটা আসবে, তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ডান বাটটা। তা ফর্মুলা তো আমরা জেনে গেলাম, এবার এর উপর ডিপেন্ড করে কোশ্চেন আলোচনা হোক। তো স্টুডেন্ট দেখা যাক আর্গুমেন্ট সংক্রান্ত আমি এখানে 3টে কোশ্চেন নিলাম। নাম্বার 1 কোশ্চেন, জেড ইকুয়াল টু -2 হলে আর্গুমেন্ট অফ জেড এর মান কত? তো ফার্স্ট চলে আসছি, যদি আমাদের এখানটায় জেড ইকুয়াল টু -2 থাকে তাহলে আর্গুমেন্ট অফ জেড এর মান কি হবে? তো আর্গুমেন্ট অফ জেড এর মান হচ্ছে, তো এটাকে আমরা লিখবো -2 + 0i করে নেবো 1 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 0/-2 ইকুয়াল টু 0, মানে tan 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0। এখন যেহেতু প্রথমটা মাইনাস তারপরেরটা প্লাস, তার মানে ব্যাপারটা এরকম। সেকেন্ড কোয়াড্র্যান্ট হলে আলফার ভ্যালু হচ্ছে কত, π-θ। তার মানে এখানে আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু π-0, দ্যাট ইজ π। তাহলে প্রথম কোশ্চেনটার আনসার হচ্ছে অপশন এ। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে জেড ইকুয়াল টু 3 - 3i। তো জেড ইকুয়াল টু যদি -3 - √3i থাকে, তাহলে tan থিটা কত হচ্ছে, tan থিটা ইকুয়াল টু তো y/x, তাহলে y মানে -√3, সরি মাইনাস নেব না, অনলি সংখ্যা নেব √3/3, অনলি সংখ্যা মনে রাখতে হবে, অনলি সংখ্যা। তো কাটাকুটি করলে এখানে পাচ্ছি 1/√3, যেটা কিনা tan 30 ডিগ্রির সঙ্গে সেম, tan 30 ডিগ্রি 1/√3 অর্থাৎ π/6। থিটা ইকুয়াল টু তো 6 পেলাম, কিন্তু আর্গুমেন্ট অফ জেড কত হবে, কোন পাদে আছে এটা, কোন পাদে আছে, নেগেটিভ থার্ড কোয়াড্র্যান্টের জন্য ছিল থিটা - π, তাহলে आंसर হবে π/6 - π, দ্যাট ইজ -5π/6। তাহলে এটার आंसर হচ্ছে এরটা রাইট। ওকে, 3 নম্বর কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে z1 z2 দেওয়া আছে, গুণফলের আর্গুমেন্ট দরকার। তো ফর্মুলায় লেখা আছে গুণফলের আর্গুমেন্ট মানে তো যোগ করে নিতে হবে, তো আমরা সেপারেটলি z1 z2 এর আর্গুমেন্ট রেডি করব। তো ফার্স্ট চলে আসছি z1 দেওয়া আছে -12 1/√2i প্লাস 1/√2। ঠিক আছে, তাহলে এখানটায় tan থিটা 1 আমরা করছি, tan থিটা 1 মানে y/x, তাহলে y কত এটা আর x কত এটা। খেয়াল রাখতে হবে যার সঙ্গে আয়োটা আছে সেটা কিন্তু y, তাহলে 1/√2টা আগে আসছে আর এই 1/√2টা নিচে আসছে। গল্প তো সেম, চিহ্ন যখন প্লাস মাইনাস নিচ্ছি না, তা 1/√2 যে কোনো একটা উপর নিচে লিখলে চলে, কিন্তু কনসেপশনটা পুঙ্খানুপুঙ্খ রাখা দরকার যে কোন 1/2টা উপরে কোন 1/2টা নিচে। তো কাটাকুটি করলে তো 1 মানে tan কত ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ π/4। থিটা 1 ইকুয়াল টু π/4, কিন্তু এখানটায় মাইনাস আছে না, কোন পাদ এটা,
এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বলেছিলাম আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড কি হবে বলেছিলাম যে পাই মাইনাস থিটা, তাহলে এখানে পাই মাইনাস পাই বাই 4 করলে দাঁড়ায় 3π/4। সিমিলার অ্যাজ জেড টু রেডি করে ফেলো। তাহলে জেড টুর ক্ষেত্রে কি দেওয়া আছে, হাফ প্লাস আয়োটা ইন্টু √3/2। তো এখানে যদি আমরা tan থিটা 2 রেডি করি কি পাবো, √3/2 ডিভাইড বাই 1/2, হাফ হাফ কেটে যাচ্ছে, √3 অনলি। যদি √3 থাকে এটা কত ডিগ্রি, tan 60 ডিগ্রি, তাহলে মানে tan π/3, তার মানে θ2 = π/3। তো θ2 π/3 যেহেতু এখানটায় দুজন সব পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট অফ Z2 এর ভ্যালু কিন্তু এটাই π/3টাই आंसर। তাহলে এবার আমাদের দেখতে হবে আর্গুমেন্ট অফ Z1 Z2 কত। তাহলে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 করলে তৈরি হবে কি, এই দুটোকে প্লাস করতে হবে, এটা প্লাস এটা। তো প্রথমটা আসছে 3π/4 আর দ্বিতীয়টা হচ্ছে π/3। তো প্লাস করলে লসাগু দাঁড়ায় 12, 9π প্লাস 4π, তৈরি হলো কত 13π/12। এখন এই প্রবলেমটায় আমরা প্লাস এম লাগিয়ে রাখবো, শেষ পর্যন্ত এম এর মান কত বসাতে হয় দেখে নেব এটা। তো এখানে 13π/12 অবভিয়াস দেখতে পাচ্ছি এটা পায়ের থেকে বড় সংখ্যা, তাহলে পায়ের থেকে যদি এটা বড় সংখ্যা হয়ে যায় তাহলে এখানটা একটা -2π করতে হবে, তাহলে এম এর জায়গায় বসবে -2π। অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 24, 13 থেকে 24 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে 12 হচ্ছে লসাগু, 13π মাইনাস 12 দুগুণে 24π, আনসার হচ্ছে -11π/12। তো এখানটা অপশান নেই, এখানটা এটা -11π/12 হবে, এই অপশানটা হলে তবে রাইট হবে। আর যদি এটা আনসার করতে হয় তাহলে এক্ষেত্রে Z1 এর এটা যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে ফোর্থ পাদে থাকবে এবং এটার মান পাওয়া যাবে -π/4, সেক্ষেত্রে আনসারটা এটা আসবে। ঠিক আছে, এটা গেল মোটামুটি আর্গুমেন্ট। এরপর আমরা চলে আসবো মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি। তো মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মের আগে একটু দেখে নেওয়া যাক, একটা যে কোনো জটিল রাশির ক্ষেত্রে আমরা দেখলাম যে জটিল রাশি জেড তাকে যখন মড করছি তাকে আমরা লিখছি আর, এবং অ্যামপ্লিটিউড যখন করছি বা আর্গুমেন্ট যখন করছি তখন তাকে আমরা লিখছি আলফা বা থিটা। থিটা না লিখে আলফা লিখছি কারণ থিটাটা জেনারেল ভ্যালু, আলফাটা প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এখানে জেড এর যেটা মান আমরা পাচ্ছি এটা হচ্ছে মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, √(x² + y²। আর আলফা বের করার সময় কি করছি, tan ইনভার্স অফ y/x। y/x এর মান নিয়ে tan ইনভার্স করলে যেটা হচ্ছে তাই। এখন y/x এর নিজস্ব পজিশন ছিল, সাইন ছিল, তার উপর ডিপেন্ড করে আলফা রেক্টিফাই হয়। আমি সাইন বাদ দিয়ে করেছিলাম তোমাদের সুবিধার জন্য, এবং তার জন্য বলেছিলাম স্পেশাল 4টে পাদে থিটার কোন মান বসালে আলফা হবে বলে দিয়েছি। ওকে, ক্যালকুলেশন করার সময় চিহ্ন নেব না, কেননা লক্ষ্য করো ওপরে মাইনাস নিচে মাইনাস কেটে গেলে তো প্লাস হয়। তোমরা ভাববে তাহলে ফার্স্ট পাদে আছে, কিন্তু আলটিমেট পাই এটা ফার্স্ট পাদে নেই, থার্ড পাদে আছে। সেক্ষেত্রে থিটা ডিরেক্ট মান না বসে কিন্তু 180 থিটা -180 হয়ে বসবে। ফলে আমি যেমনভাবে করিয়েছি চিহ্ন বাদ দিয়ে ক্যালকুলেশন করবে থিটা, তারপরে সেখান থেকে আলফা নেবে। ওকে, তাহলে আমরা মড ভ্যালু জেনে যাচ্ছি, এর অ্যামপ্লিটিউডের ভ্যালুটাও জেনে যাচ্ছি। এখন সিম্পল চিন্তা ভাবনা করা যাক, যদি আমাদের এরকম অ্যামপ্লিটিউড যেটা tan ইনভার্স বলছি, তাহলে y/x = যদি আমরা tan থিটা বলে নিই, তাহলে সিম্পলি y/x = sin θ/cos θ। এবং সেক্ষেত্রে যদি আমরা এরকমটা লিখি যে যেখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মানে √(x² + y², ছবিটা যদি লেখা যায় তাহলে এটা হচ্ছে y, এটা x আর এটা হচ্ছে r, যেখানে এই অ্যাঙ্গেলটা থিটা। সিম্পলি চিন্তা ভাবনা করা যাক যে এখানে r/y মানে sin θ ইকুয়াল টু কত হচ্ছে, sin θ ইকুয়াল টু হচ্ছে r/y, সরি y/r, লম্ব বাই অতিভুজ y/r, এবং cos θ কত হচ্ছে, cos θ হচ্ছে x/r, এটা আমরা জেনে যাচ্ছি। আর x/y করলে tan θ পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই গল্প। আর r² = x² + y² লম্ব বাই অতিভুজ যে ফর্মুলা। এবার লক্ষ্য করা যায় আমাদের এখানে z কে যেটা আমরা ফার্স্ট লিখেছিলাম x + iy, এটা একটা অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ z মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বা মডিউলাস আর্গুমেন্ট আকার।
মডিউলাস অ্যামপ্লিটিউড আকার আর একটা রিপ্রেজেন্টেশন। তা এখানটাই লক্ষ্য করা যাক এক্স মানে কত, এক্স মানে কিন্তু আর কস থিটা। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা আর কস থিটা লিখে দিই আর আই ইন্টু ওয়াই এর জায়গায় যদি আর সাইন থিটা লিখে দিই, তাহলে সেখান থেকে আর কমন গিয়ে কি পাচ্ছি আমরা, কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা কিন্তু হচ্ছে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, যেখানে আর এবং থিটার কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট আছে। আর আমরা এখানটায় থিটা না বলে আলফা বলবো, আলফা বলবো আমরা। তাহলে আমাদের এখানটা এটাই হচ্ছে তাহলে মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড আকার। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে আমাদের দেখতে পাচ্ছি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, সেখান থেকে হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড বা মডিউলাস আর্গুমেন্ট আকারে আমাদের যে কোনো অ্যান্সার করতে পারি। তো একটা এক্সাম্পল দেখা যাক কিভাবে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে তাকে প্রকাশ করতে পারি। এখানে দুটো কোশ্চেন, প্রথম কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া আছে মড জেড ইকুয়াল টু 3 আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু -5/4, তাহলে জেড কত হবে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে। তো মডিউলাস অ্যামপ্লিটিউডের আকারে জেনারেল ফর্মুলা জানি জেড ইকুয়াল টু আর ইন্টু কস আলফা প্লাস আই সাইন আলফা। তো আর এর মান তো জানা আছে 3, কস আলফার মান জানা আছে -5/4, আই ইন্টু সাইন -5/4। ক্যালকুলেশনে 3 বাইরে থাকছে, কস -5/4 মানে হচ্ছে মাইনাস, কসের ক্ষেত্রে তো নেগেটিভ ভেতরে অর্থহীন, কেননা কসের এটা 4 নম্বর পাদে পড়ছে, নেগেটিভটা পজিটিভই হবে। কস π/4 এর মান হচ্ছে 1/√2, সাইন π/4 মাইনাস সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসবে, তাহলে -1/√2 ইন্টু আই। তা এটা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। √2 যদি কমন হয়ে যায় 3 ইন্টু 1 মাইনাস আই হবে, 3/√2 ইন্টু 1 মাইনাস আই, বি অপশনটা রাইট। আচ্ছা নাম্বার 2, জেড ইকুয়াল টু 1 প্লাস আই ট্যান অফ 4π/7, এটার মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কি হবে? তো প্রথম মড বের করে নেওয়া যাক। এটার ক্ষেত্রে মড বের করলে আর ইকুয়াল টু কি হবে, রুট আন্ডার অফ 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার 4π/7। তা 1 প্লাস ট্যান স্কোয়ার মানে তো সেক স্কোয়ার 4π/7, তাহলে আর এর মান হচ্ছে সেক 4π/7। তাহলে আর এর মান সেক 4π/7 মানে ফার্স্ট অপশনটা ক্রস, এই কটার মধ্যে হতে পারে। এবার একটু আলফাটা বের করে নিলেই বোঝা যাবে কোন অ্যান্সারটা রাইট। তো আলফা বের করার জন্য আর্গুমেন্ট রেডি করতে হবে। এক্ষেত্রে যেহেতু 1টা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট থিটার ডিরেক্ট মানটাই হয়ে যাবে আলফা। তো বের করা যাক থিটা এর মানটা কি হচ্ছে। তো আমরা এখানে রেডি করে নেব যে ট্যান থিটা সমান y/x, ঠিক আছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু y মানে কত, ট্যান 4π/7 ডিভাইড বাই x মানে 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 4π/7, ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেলে থিটা ইকুয়াল টু 4π/7। যেহেতু এই বিন্দুটা ফার্স্ট কোঅর্ডিনেটে, এও পজিটিভ এও পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেট মানে আলফার মানটা ডিরেক্ট থিটা 4π/7ই হবে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড এর মানটা। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড এর মান আলফা, আলফা সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা কত 4π/7। তাহলে এই অপশনটা হয়েছে রাইট, বাকিগুলো ভুলে গেছে। তো এটা গেল হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। এরপর আমরা চলে আসবো একটা কোশ্চেনের দিয়ে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কিভাবে নির্ণয় করব। তো একটা কোশ্চেন দিয়ে দেখানো যাক ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কিভাবে নির্ণয় করব। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মডের ক্ষেত্রে z1 প্লাস z2 এর যে ভ্যালুটা কি হতো, লেস দ্যান হতো দেন z1 প্লাস z2 থেকে। পৃথক পৃথক মডের থেকে দুজনের যোগফলের মডটা কিন্তু কি হতো, কম হতো বা ছোট হতো। তো এই জায়গায় একটু জিনিস খেয়াল করা যাক যে z+5 কে আমরা কি লিখব, z+5 কে কি লিখব। এখন চলে আসছে z+2, z+2 থেকে স্টার্ট করি। তো z+2 ইকুয়াল টু মড অফ z+5 - 3, এ তো লেখা যায়। তারপরে ইকুয়াল টু দিয়ে লিখলাম z+5 প্লাস -3। ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে, ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে, আনসার নো, ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে, লেস দেন দিতে হবে, লেস দেন অর ইকুয়াল, দ্যাট ইজ ইকুয়াল z+5 মানে কত, z+5 মানে 6 - 3, লেস অর ইকুয়াল টু 6 অফ 3, লেস অর ইকুয়াল টু 9।
তাহলে 9 থেকে ছোট, ম্যাক্সিমাম ভ্যালু হবে 9। তাহলে এখানটায় ম্যাক্সিমাম ভ্যালুতে 9 কে আছে, এখানে আছে ম্যাক্সিমাম ভ্যালু 9। আর মিনিমাম ভ্যালুটা 3 কি করে হচ্ছে, মিনিমাম ভ্যালুটা 3 কি করে হচ্ছে। তো নেক্সট চলে আসছি, এখানে লক্ষ্য করা যাক z+5 তার মডিউলাস ভ্যালু লেস অর ইকুয়াল টু 6। তার মানে z+5 এর সর্বোচ্চ মান কত, 6। এখন z+5 কে যদি আমরা এইভাবে লিখি 2 + 3 করে, তাহলে যেটা তৈরি হয় যে z(2 + 3)। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি z+2 and 3, দুটোকে সেপারেট করলাম। এখন যখন আমরা একটাকে ভেঙে দুটো সেপারেট করি, তাহলে নাম্বারটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। তার মানে যেহেতু এর ম্যাক্সিমাম ভ্যালু 6, তাহলে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে এরও ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 6 এর চেয়ে বড় হবে। তার মানে আমরা বলতে পারি যে এর সর্বোচ্চ মান 6, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 6। আর ফর্মুলা থেকে পাচ্ছি এটাকে ভাঙলে এটা প্লাস এটা পাওয়া যায়। তার মানে এদের যে ভ্যালুটা এর থেকে বড়, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালুর থেকেও বড় হবে, কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি z+2 plus mod 3 is greater than or equal to 6 হবে, greater than or equal to 6 হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে z+2টা greater than 3 হবে। তার মানে z+2 এর মানটা 3 এর চেয়ে বড় হবে আর 9 এর চেয়ে ছোট হবে। তাহলে অপশনটা 3 থেকে 9টাই आंसर হবে। ওকে, তো সিম্পলিফিকেশন বলতে যেটা আমাদের বোঝায় আর কি, যদি আমাদের জটিল রাশি অনেকগুলো আর কি যোগ বিয়োগ গুণ আকারে থাকে, সেগুলোকে যখন আমরা প্রবলেম সলভিং করব, ওই যে করণীয় নিরসন করা, গুণ করা, যোগ করা, এইভাবে কাজ করে সরল সিম্পল ফিগার আনতে হবে। আর মিসলেনিয়াসের একটা কনসেপশন থাকছে। স্টুডেন্ট, সিম্পলিফিকেশন আর মিসলেনিয়াস এই যে ব্যাপারগুলো আছে, যখন আমাদের এরপরে যখন চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন সলিউশনগুলো বা তোমার হচ্ছে এমসিকিউ এর যে মডেল, ফার্স্ট সেমিস্টারের ম্যাথের যে 40 নম্বরের যে 40টা শর্ট কোশ্চেন যখন মডেলগুলো হবে, আলোচনা হবে, তখন এই ধরনের কোশ্চেনগুলো আসবে যখন, তো 1 বাই 1 যখন কোশ্চেনগুলো আসতে থাকবে তখন আমরা এগুলো করে দেবো। এগুলোর ওপর নতুন কোনো কনসেপ্ট নেই, কনসেপশন ভিত্তিক যা কিছু ছিল করে দিয়েছি মোটামুটি। এবারে হচ্ছে এই কোশ্চেনগুলো যখন সলভ হবে, র্যান্ডম প্র্যাকটিস যখন চলবে, তখন হচ্ছে আমাদের এর কি টাইপ বা কেমন ধরনের জটিল ফিগার থাকতে পারে, কেউ সেখান থেকে কেমনভাবে সিম্পলিফিকেশন করবো, সেগুলো আমরা আলোচনা করে দেবো। তো টুডেস টপিক এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।